আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয়, গাছের ফাঁকে নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, এই কথাটাই হাস্যকর। চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে, সংবিধান পাল্টাবে। আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না। ওয়ান নেশন ওয়ান ভোট, এর মধ্যে দেশের অর্থনীতির বিষয় টিকে আছে। সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা, এটা বিজ্ঞানসম্মত হতে পারে না, এটা অবৈজ্ঞানিক, এটা হতে পারে না আমাদের দেশে। গতকাল লোকসভায় এক দেশ এক নির্বাচন বিল পেশ হলো, কিন্তু এই বিল পাশ কি হবে, এই প্রশ্নটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। আর যদি পাশ হয়ও, বাস্তবায়ন কি সম্ভব? এক দেশ এক নির্বাচন নিয়ে এরকম নানা প্রশ্ন উঠছে। সরকার পক্ষের কি যুক্তি? তারা বলছে যে এই বিল আইনে পরিণত হলে নির্বাচন পদ্ধতি সহজ হবে, কমবে বিপুল খরচ, আর সেই টাকা দেশের উন্নয়নে ব্যয় করা হবে। কিন্তু যারা বিরোধী, তারা তো বিরোধিতা করছেন। তারা কি বলছেন? যে এই বিল এলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আসুন প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করি যে এক দেশ এক নির্বাচন, সেই বিলে সুবিধা অসুবিধাগুলো কি কি হতে পারে। দেখুন, এক দেশ এক নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন। বারবার এই প্রস্তাবের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কেন একসঙ্গে গোটা দেশের নির্বাচন চাইছেন মোদী? এর সুবিধা কি? বিরোধীরাই বা কেন এর বিপক্ষে? এই প্রকল্পের সমস্যাই বা কি? এক দেশ এক নির্বাচনের সুবিধা: এক, বারবার নির্বাচনে বিপুল খরচে হ্রাস টানা যাবে। ভোটের পেছনে যেমন সরকারের খরচ কমবে, তেমনি রাজনৈতিক দলগুলিরও খরচ কমবে। দুই, বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায়। একসঙ্গে ভোট হলে বারবার কাজ থমকে যাওয়া কমে যাবে। তিন, বারবার নির্বাচনের ফলে বারবার পরিশ্রম করতে হয়, ঝক্কি পোয়াতে হয় ভোটকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের, সেটাও খানিকটা কমানো যাবে। চার, একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকেই। পাঁচ, রাজনৈতিক দলগুলিও সারা বছর ভোট প্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাছে অনেক বেশি মনোনিবেশ করতে পারবেন। এক দেশ এক নির্বাচনের সমস্যা: এক, সংবিধানে বহু সংশোধনী আনতে হবে, যার প্রক্রিয়া বেশ জটিল। দুই, দেশের এক এক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময়। একসঙ্গে ভোট করাতে হলে কোনো কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে, কোনো কোনো রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে, যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার। তাছাড়াও লোকসভা এবং বিধানসভা ভোট চরিত্রগতভাবে আলাদা। রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হলে বিধানসভা ভোটের চরিত্র নষ্ট হতে পারে বলেই আশঙ্কা বিরোধীদের। তিন, কোনো রাজ্যে বা কেন্দ্রে মেয়াদের মাঝপথে সরকার পড়ে গেলে ফের সেই রাজ্যে বা কেন্দ্রে নির্বাচন করানোর প্রয়োজন পড়বে, ফলে এক দেশ এক নির্বাচনের মূল উদ্দেশ্য সাধিত হবে না। চার,
দেশের লোকসভা ও সব রাজ্যে বিধানসভা ভোট একসঙ্গে হলে প্রতি 15 বছরে 10,000 কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ইভিএম এর জন্য, যা বর্তমান খরচের চেয়ে অনেক বেশি। কারণ একসঙ্গে ভোট হলে প্রতি বুথ কেন্দ্রে 2টি ইভিএম দরকার পড়বে, একটি লোকসভার জন্য, অন্যটি বিধানসভার জন্য। যেহেতু বিধানসভা এবং লোকসভা নির্বাচন এখন আলাদাভাবে হয়, তাই একটি কেন্দ্রে একটি ইভিএমই কাজ চলতো, এবার সেটা দ্বিগুণ হয়ে যাবে। সেই সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে ভিভিপ্যাটের খরচও। একটি ইভিএম এর মেয়াদ সর্বোচ্চ 15 বছর, ফলে 15 বছর পর ইভিএম এর পেছনে ওই বিপুল খরচ করতে হবে। 5. একসঙ্গে ভোট করাতে হলে ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আমরা, তবে এক দেশ এক নির্বাচন সম্পর্কে সুবিধা অসুবিধা ডিটেলে জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে। সে বিষয়ে আমরা আলোচনা করব, একটু ডিটেলে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অধ্যাপক দেবাঞ্জন ব্যানার্জি। দেবাঞ্জন বাবু, আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত। দেবাঞ্জন বাবু, একদম শুরুতে যে প্রশ্নটা করব যে এই বিল বাস্তবায়ন কি সম্ভব? শুভ সন্ধ্যা। 24 ঘন্টার 24 আওয়ার্স টিভি প্রত্যেকটি দর্শককে শুভ সন্ধ্যা জানাই। ওয়ান নেশন ওয়ান ইলেকশন খুব একটা ইন্টারেস্টিং এবং একটি অত্যন্ত কি বলবো, একটি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা কেন্দ্রের এনডিএ সরকার, বৃহত্তর দল হিসেবে বিজেপি রয়েছেন ক্ষমতায়। তারা প্রথম থেকেই তাদের ম্যানিফেস্টোতে কিন্তু এটা লেখা ছিল যে ইলেকশনে যখন তারা প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তারা বলেছিলেন যে তারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন, এবং সেটাই তারা করতে চলেছেন। যদিও এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি, এনডিএ কে নিয়ে তাদের 293 জন সদস্য, বিরোধীরাও 234, খুব একটা পিছিয়ে নেই ইউপিএ জোট, ইউপিএ না ইন্ডিয়া জোট, সরি INDIA জোট। সুতরাং এবারে কিন্তু বিজেপি গভর্নমেন্ট সম্পূর্ণ অ্যাবসলিউট মেজরিটি পাননি, কিন্তু এনডিএ কে নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং তাদের সঙ্গে রয়েছেন আমরা জানি তেলেগু দেশম বা টিডিপি। এবং যেটা তোমাকে জানাই এবং দর্শকদের জানাচ্ছি 24 আওয়ার্স টিভিতে, যে এই তেলেগু দেশম দলটি কিন্তু সর্বতভাবে এনডিএ গভর্নমেন্টকে সাহায্য করছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ক্ষেত্রে। শুধু তেলেগু দেশম নয়, তেলেগু দেশমের সঙ্গে এনডিএ গভর্নমেন্ট সাহায্য পাচ্ছে শিবসেনার যে ফ্যাকশনটা, যেটা মহারাষ্ট্রের শিন্দে গভর্নমেন্টে আছে, উনিও সমর্থন করছেন। এছাড়া সমর্থনের সম্ভাবনা আছে ওয়াইআরএস কংগ্রেসের এবং আকালি দলের, যদিও তারা এখনো প্রকাশ্যে সমর্থন করেনি। সুতরাং শরিক দলগুলোর মধ্যে কিন্তু অলরেডি এনডিএ গভর্নমেন্ট তেলেগু দেশমের সাহায্য পেয়েছে, এবং একনাথ শিন্ডের গভর্নমেন্ট বা শিবসেনার এই ফ্যাকশন যারা মহারাষ্ট্রে রয়েছেন ক্ষমতায়, তারা সাহায্য করছে। এমতো অবস্থায় যেটা তুমি বললে, গত মঙ্গলবার লোকসভায় বিলটার প্রস্তাবনা পাশ করা হয়, প্রপোজাল, এবং সেক্ষেত্রে বোধহয় 269 জন পক্ষে বলেন এবং 198 জন বিপক্ষে বলেন, এবং বিলটার প্রস্তাবনাটা পাশ হয়েছে। কিন্তু শুধু প্রস্তাবনা পাশ হলেই হবে না, এটার জন্য কিন্তু 2/3 মেজরিটির দরকার। যদি 461টি ভোট পড়ে, সেক্ষেত্রে 302টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এই এনডিএ কে এই বিলটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং যদি আমরা সারা ভারতবর্ষের লোকসভার পার্সপেক্টিভে দেখি, 534টা সিট রয়েছে, তার থেকে বোধহয় এবার 533টাতে ইলেকশন হয়েছিল, সেই পার্সেন্টেজে কিন্তু দাঁড়াচ্ছে 362। মানে 362টা কিন্তু ভোট বা পেলে তবেই কিন্তু এই বিলটাকে পাশ করানো যেতে পারে সর্বসম্মতভাবে। এবার এর পদ্ধতিগত ব্যাপারটা দর্শকদের জানাই এবং সবাই যারা শুনছেন তাদের বলি, সেটা হচ্ছে এবার এই প্রস্তাবনাটা কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাবে, জেপিসির কাছে যাবে, এবং সেখানে কিন্তু মূল সিদ্ধান্তটি হবে। সুতরাং এই মুহূর্তে কিন্তু ওই ইংরেজিতে একটা কথা আছে, there is a slip between lip and the cup। ওই চায়ের ঠোঁটের সাথে, চুমুকের সাথে আর এই ঠোঁটের মধ্যে কিন্তু একটা দূরত্ব রয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে প্রস্তাবনার ক্ষেত্রে বিলটার প্রপোজালটা হয়েছে, কিন্তু বিল কিন্তু এখনো পাশ হয়নি। এবং পাশ হওয়ার পেছনে যে অঙ্কটা আমি বললাম, 533-এর রেসপেক্টে কিন্তু 362, 461 রেসপেক্টে 302। এই মুহূর্তে প্রস্তাবনার ক্ষেত্রে 269। আরেকটা কথা তোমায় বলি, সেটা খুব লক্ষণীয়, যে মঙ্গলবার যে বিলটার প্রস্তাবনার পাশ হলো লোকসভাতে লোয়ার হাউসে, সেক্ষেত্রেও কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে বিজেপির 20 জন সাংসদ অনুপস্থিত ছিলেন। এটা কিন্তু একটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট।
যদিও দলের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে কেন তারা ছিলেন না, এবং আগেও হুইপ জারি করে বলা হয়েছিল যে তাদের প্রত্যেককে থাকতে হবে, কিন্তু আমরা যেটা দেখলাম 20 জন বিজেপির সাংসদ কিন্তু এই ভোটাভুটির দিন ভোটদান থেকে বিরত থাকেন, তারা অ্যাবসেন্ট ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে নীতিন গডকারি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এবং পশ্চিমবঙ্গ থেকেও দুজন সাংসদ, দুজনের নাম আমি বলি। পশ্চিমবঙ্গ থেকে খুব লক্ষণীয়ভাবে দুজন সাংসদ কিন্তু সেদিন অনুপস্থিত ছিলেন, একজন হচ্ছে শান্তনু ঠাকুর এবং একজন জগন্নাথ সরকার। যদিও বিজেপি গভর্নমেন্ট এবং বিজেপি দলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে তাদের বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে ভোটাভুটির সময় প্রত্যেককে প্রেজেন্ট থাকতে হবে, এই 20 জনের প্রেজেন্ট বাধ্যতামূলক। ধরে নিলাম তর্কের খাতিরে নেক্সট বার যখন জেপিসির পরে আবার ভোটাভুটি হবে ফাইনালি, তখন এই 20 জন উপস্থিত থাকবেন, সেক্ষেত্রে 269টা বেড়ে প্রায় 279-289 হবে, কিন্তু তাও কিন্তু শর্টেজ থাকছে। এই মুহূর্তে তুমি জানবে যে অলরেডি ইন্ডিয়া ব্লকের কংগ্রেস এই ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশনকে বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস ভীষণভাবে করছেন, সমাজবাদী পার্টি করছে, ডিএমকে করছে। সুতরাং ইন্ডিয়া ব্লকের প্রায় সবাই কিন্তু এই ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কিন্তু বিরোধিতা করছে। সুতরাং আজকের দিনে, আজকে যে তুমি এই অনুষ্ঠানটা করছো, আজকের 18ই ডিসেম্বর, আজ রাত 9টা-9:15 সময় যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু প্রস্তাবনার পর্যায়ে বিলটি রয়েছে। এটা এখনো কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়নি, এবং ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য কিন্তু আমি যে সংখ্যার হিসেবটা বললাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বর্তমান সরকারকে জোগাড় করতে হবে, এবং সেই জোগাড় করাটা কিন্তু একটু চাপের এই মুহূর্তে। আমি বললাম তোমাকে যে টিডিপি এবং একনাথ সিন্ডের শিবসেনার ফ্যাকশন সমর্থন করছেন, ওয়াইআরএস এর সাথে প্রাথমিকভাবে কথা হচ্ছে, এবং একই সাথে আকালি দলের সাথে কথা হচ্ছে, কিন্তু তাদের সাংসদ সংখ্যা অত্যন্ত কম, 4 আর 1 5। সুতরাং তোমাকে যে হিসেবটা বললাম 289, তার সঙ্গে আরো 5, 294, আরো কিন্তু অনেকটা পথ এগোতে হবে। সুতরাং বিরোধী পক্ষ থেকেও কিন্তু লোকজনকে আনতে হবে, তবেই কিন্তু এই বিলটাকে ইমপ্লিমেন্ট করা যাবে। আরেকটা, বা তাদের কোনোভাবে অনুপস্থিত করাতে হবে ওই ক্রুশিয়াল সেশনে যখন ভোটাভুটি হবে, তবেই কিন্তু এটা সম্ভব। এই মুহূর্তে কিন্তু বিজেপি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, যারা ক্ষমতায় রয়েছেন, যে তারা বিলটা পাশ করবেন। হ্যাঁ, ডেফিনেটলি তারা এগিয়ে রয়েছেন সংখ্যার নিরিখে, কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত নয়। এই বিলটা পাশ করার জন্য কিন্তু 2/3 মেজরিটি দরকার। এটা গেল এক। দ্বিতীয়ত, আরেকটা যেটা তুমি প্রথমেই বললে, সেটার আমি পুনরাবৃত্তি করছি, সেটা কিন্তু সত্যি কনস্টিটিউশনে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেটা অত্যন্ত জটিল। যদিও সরকার মঙ্গলবার যেটা পেশ করেছেন, 129 নম্বর সংশোধন করেছেন সংবিধানে, এবং বিলটা পাশ করার জন্য বলছেন, এবং ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট লটাকেও সংশোধন করা হয়েছে। শুধু এই দুটো সংশোধন করলে হবে না, এর মধ্যে অনেক কিছু ইন্ট্রিকেসিস রয়েছে, এবং সেটা অত্যন্ত জটিল। আরেকটা যেটা তুমি বললে, সেটা হচ্ছে ডেফিনেটলি ফিনান্সিয়ালি এটা অত্যন্ত খরচা সাপেক্ষ, লজিস্টিক্যালি খুব সমস্যা আছে। আরেকটা হচ্ছে এই সিঙ্ক করানোটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট, বিকজ আমাদের দেশে এতগুলো রাজ্য রয়েছে এবং তার বিভিন্ন সময় বিধানসভা নির্বাচন হয়, তাদের একসঙ্গে নিয়ে আসাটা কিন্তু সত্যি খুব সহজ কাজ নয়। বিকজ কোনো একটা রাজ্যে হয়তো বিধানসভার টার্ম শেষ হচ্ছে 2024-এ, আমরা দেখলাম রিসেন্টলি হরিয়ানার ইলেকশন, মহারাষ্ট্র ইলেকশন, কাউ 2025-এ হবে, কাউ 2026-এ হবে, যেমন পশ্চিমবঙ্গে ডিউ হয়েছে 2026। সুতরাং এতগুলো স্টেটকে একই সময়তে সিনক্রোনাইজ করাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কাজ। আরেকটা যেটা হচ্ছে লজিস্টিক্যালিও কিন্তু এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা তুমি বললে শুরুতেই, সেটাও কিন্তু একটা বেশ ডিফিকাল্ট কাজ। হ্যাঁ, তুমি বলতেই পারো পৃথিবীতে কোনো কিছুই অস্বাভাবিক নয়, হয়তো সময়ের সাথে সাথে এটা হতে পারে, কিন্তু ইনিশিয়ালি যেটা আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটা দেখছি, যে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই কাজটা, এই সিঙ্ক করানোটা কিন্তু ফিনান্সিয়ালি একটু ডিফিকাল্ট, লজিস্টিক্যালিও ডিফিকাল্ট, এবং এতগুলো রাজ্য। আরেকটা আমাদের দেশে যেটা সবচেয়ে বড় প্রবণতা হয়, যেটা তুমি জানবে, সেটা হলো বহু রাজ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অভাব হয়, অনেক সময় হাং পার্লামেন্ট হয়, অনেক সময় একটা সরকার মাঝে মাঝে পড়ে যায়, এমতো অবস্থায় সেই সরকারটাকে রিট্রিভ করা, সেটাকে সিঙ্ক করা কিন্তু সেটাও ডিফিকাল্ট। সুতরাং এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো এটা কিন্তু এখনো খুব প্রাথমিক স্তরেই রয়েছে, এবং এর অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস রয়েছে। এর যেমন কিছু তুই খারাপ কথাগুলো বললেই অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, ডিমেরিটস রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেকগুলো মেরিটও আছে, সেটা নিয়েও আমি বলবো। এর মধ্যে কিছু সুবিধের জায়গাও রয়েছে,
কিন্তু এই মুহূর্তে এত বড় দেশ, এত বড় রাষ্ট্র, এতগুলো রাজ্য, এতগুলো বিধানসভা এবং তার সাথে মিউনিসিপ্যাল ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কিন্তু মিউনিসিপ্যাল এবং পঞ্চায়েতকেও ইনক্লুড করা হয়েছে। বলা হয়েছে লোকসভা এবং বিধানসভার 100 দিন মিউনিসিপ্যাল ইলেকশন এবং পঞ্চায়েতটাও করতে হবে। সুতরাং এই টাস্কটা কিন্তু খুব হারকিউলিয়ান টাস্ক, এটা কিন্তু অতটা বেড অফ রোজেস নয়, সহজে করা সম্ভব হবে। একটা প্রশ্ন করতে চাইবো, সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো আজকের কথাই নয়, পেশ করে দিলাম, বা এই বাস্তবায়নের ক্ষেত্রে বা প্রথম থেকেই মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তো আমরা দেখেছি তার মুখে আমরা দেখেছি বিভিন্ন সময় বলতে এক দেশ এক নির্বাচন। মোদী সরকার, কেন্দ্রের সরকার, তারা তো আটঘাট বেঁধেই নেমেছে, সেটা কতটা ভাবাচ্ছে বিরোধীদের? না, বিরোধীদের তো শুনুন, প্রথমে যেটা হচ্ছে বিরোধী সংখ্যার হিসেবে এনডিএ ডেফিনেটলি বেশি আছে এবং তাদের ম্যানিফেস্টো তো যেটা ছিল, যেটা আজকের বিজেপি নেতারা বলছেন, তোমার অনুষ্ঠানের শুরুতেই আমাদের রাজ্যের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বললেন, তার বাইট শুনলাম যে উনি বলছেন যে আমরা যা বলি তা সেটা চোখে চোখ রেখে করে দেখি। সেই ম্যানিফেস্টোকে তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তারা হয়তো আটঘাট বেঁধে নামছে, কিন্তু আমি তোমাকে বারবার বলছি বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইফ অ্যান্ড বাট আছে। বিকজ আমাদের দেশে প্রায় 40 থেকে 45 কোটি ভোটার, এতগুলো রাজ্যতে একসাথে ভোট করানো এবং প্রাকৃতিক ব্যাপারও রয়েছে। তোমাকে বুঝতে হবে যে সারা ভারতবর্ষে কিন্তু আবহাওয়ার তারতম্য হয়। ধরো তুমি যদি মে মাসে কোনো একটা জায়গায় ভোট, তুমি একটা ইউনানিমাস ডেট ঠিক করলে যে মে মাসে আমি ভোট করাবো, মে মাসে তুমি যদি ভোট করাতে চাও পাহাড়ের দিকে মে মাসে ঠিক আছে, কিন্তু যেই মাত্র ওটা তোমার সমতলে উত্তরপ্রদেশ বা বিহারে হবে, চরম তাপপ্রবাহ চলে। এবার তুমি যদি ওটা নভেম্বর ডিসেম্বরে করো, সেখানে আবার শৈত্যপ্রবাহ চলে। সুতরাং আবহাওয়া একটা ফ্যাক্টর রয়েছে, এতগুলো স্টেটকে একসাথে সিনক্রোনাইজ করে সেটা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক। ফলে এই জায়গাগুলো কিন্তু মানে ভাবার আছে, মানে এগুলো কিন্তু দুম করে ম্যানিফেস্টো লিখলাম, ইমপ্লিমেন্ট করলাম, হয়তো হবে, আমি বলছি না যে এটা করা অসম্ভব। আমার মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম, যখন তুমি হয়তো তখন জন্মাওনি, আমাদের যখন ভোটার আইডেন্টিটি কার্ড হয়, তখন আমাদের ইলেকশন কমিশনার ছিলেন টি.এন. শেষন। তুমি হয়তো জানবে টি.এন. শেষন আমাদের ভোটার আইডেন্টিটি কার্ডটাকে চালু করেন। উনি যখন এই প্রস্তাবনা দেন তখন কিন্তু অনেক বিরোধীরা, মূলত বামপন্থীরা বলেছিলেন যে এটা একটা উনি পাগলের প্রলাপ বলছেন। সারা ভারতবর্ষে এত কোটি ভোটার, তাদের প্রত্যেকের কি ভোটার আইডেন্টিটি কার্ড করা সম্ভব? এটা কিন্তু প্রস্তাবনা যখন উঠেছিল তখন সবাই এটা নিয়ে চরম সমালোচনা করেছিলেন, কেউ বিদ্রুপ করেছিলেন টি.এন. শেষনকে, যেটা অসম্ভব। কিন্তু দেখো বাস্তবে কিন্তু সেটা হলো, আজকে সেটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে এবং সারা ভারতবাসীর কাছে কিন্তু ভোটার আইডেন্টিটি কার্ড আছে, আমরা ওই কার্ডটা নিয়ে ভোট দিতে যাই। সুতরাং নাথিং ইজ ইম্পসিবল, এটাও হয়তো সম্ভব। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়তো ইম্পসিবল নয়, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কিন্তু অনেক সময় লাগবে, দুম করে করা কিন্তু সম্ভব হবে না, এটা আমার অভিজ্ঞতা বলছে। সুবিধার কথাগুলো আপনি বলছিলেন দেবাঞ্জন বাবু, কিন্তু কিছু কিছু সুবিধার কথাও তো ইতিমধ্যে উঠে আসছে। খরচের ক্ষেত্রে একটা রাষ্ট্র ভীষণভাবে অ্যাবসলিউটলি সুবিধার ক্ষেত্রে অনেকগুলো সুবিধা আছে, যেটা তোমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পলিসি মেকিং এর ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে পলিসি মেকিং এর সুবিধার একটা জায়গায় রয়েছে। 2 নম্বর যেটা হচ্ছে ভোটারদের মধ্যে একটা ফ্যাটিগনেস হয়ে যায়। ধরো তোমার পরপর যদি ইলেকশন হতে চায়, মানুষ দেখবে ভোট দানে বিরত থাকে, যেতে চায় না, বারবার ইলেকশন, এই লোকসভা দিলাম, এই বিধানসভা দিলাম, আবার মিউনিসিপ্যালিটি ইলেকশন, আবার পঞ্চায়েত ইলেকশন। এটা কিন্তু এই ভোটারদের যে ফ্যাটিগনেস, সেই ফ্যাটিগনেসটা কিন্তু ডেফিনেটলি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কমবে। তাতে আরেকটা যেটা অ্যাডভান্টেজ হচ্ছে ভোটিং এর কিন্তু টার্ন আউটটাও বাড়বে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা এই পলিসি মেকিং এ কিন্তু একটা বড় সুবিধা থাকবে সরকারের। আরেকটা হচ্ছে ধরো ইনভেস্টমেন্টের পারপাসে, যদি একটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে তুমি ধরো টেক ফর এক্সাম্পল পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশে দুটি দল ক্ষমতায় চলে এসছে একসাথে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিজনেসম্যানরাও কিন্তু অনেকটা বুঝতে পারবে যে এখানকার লোকজন, এখানে গভর্নমেন্ট একটা স্টেবিলিটি আছে, আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। আরেকটা যেটা খুব অ্যাডভান্টেজের জায়গা, সেটা হচ্ছে যেমন এই বারবার ভোট করতে গিয়ে অনেক সময় দেখবে সরকারের প্রচুর পরিমাণ আধিকারিক, যারা ধরো ওই আইএস অফিসার বা আইপিএস অফিসার বা অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকে ভোটে কাজে লাগাতে হয়, এবং তারা এই কাজ করতে গিয়ে তারা এতটাই ওই কাজে নিমজ্জিত হয়ে পড়ে, তাদের যে মূল ডেভেলপমেন্টের কাজ সেটা করতে পারে না। তুমি ধরো এত বারবার ইলেকশন হওয়ার জন্য তুমি তোমার এলাকার যে মহকুমার শাসক বা ডব্লিউবিসিএস অফিসারকে তুমি পাচ্ছ না, সে ইলেকশন নিয়ে ব্যস্ত, পোলিং নিয়ে ব্যস্ত, তুমি কোনো পরিষেবা পাচ্ছ না। ফলে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজের জায়গা ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে। তারপর ধরো মাইগ্রেন্ট, বহু লোকজন ধরো চাকরি সূত্রে বাইরে থাকেন, তারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। আরেকটা হচ্ছে তোমার সবচেয়ে বড় হলো তোমার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সরকারের হয়তো প্রথম দিকে খরচাটা বেশি হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু ফিনান্সিয়াল বার্ডেনটা কমবে।
আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং অ্যাডভান্টেজের জায়গা, সেটা হচ্ছে দেখবে ইলেকশন যদি তোমার, আমাদের দেশে ভোটের ক্ষেত্রে তো আমরা বারবার দেখেছি প্রচুর রিগিং, বুথ ক্যাপচারিং, বুথ জ্যাম, নানা রকম আনটুয়ার্ড ইনসিডেন্ট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এই যারা দুষ্কৃতকারী তারা যদি বিভিন্ন, তারা কিন্তু সময় পেয়ে যায়, তারাও কিন্তু তাদের মতো করে প্রস্তুত হয়ে তারা কিন্তু ভোটটাকে বানচাল করার চেষ্টা করে, নানা রকম সমস্যা তৈরি করে। একসাথে হলে কিন্তু সেই জিনিসটা মানে অনেকটা কমবে, এটা ধরে নেওয়াই যেতে পারে। আরেকটা হচ্ছে ইলেকশন রিলেটেড ডিসপিউট অনেকটাই কমবে একটা ইলেকশন হলে। আবার দেখো ডুপ্লিকেশন অফ এফোর্টস, আমি ইংরেজিতে বলছি, one nation one election would avoid duplication of efforts and save time and energy of political workers. যারা রাজনৈতিক যারা ক্যাম্পেইন করছে তাদের পক্ষেও সুবিধে, ভোটারদের পক্ষেও সুবিধে। সুতরাং সুবিধের জায়গা ডেফিনেটলি অনেকটা আছে। আরেকটা আইডেন্টিটিও সুবিধে, বিকজ এতগুলো ভোট কিন্তু করাটাও ডিফিকাল্ট, এবং তার একটা কমপ্লেক্সিটি আছে। ফলে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের অনেকগুলো যেমন ডিসঅ্যাডভান্টেজ আছে, অনেকগুলো অ্যাডভান্টেজও আছে। দেখো কোনো কিছুরই ভালো খারাপ দিক রয়েছে, এটারও তাই রয়েছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে প্রথমত হচ্ছে লজিস্টিক্যালি প্রথমে খুব ডিফিকাল্ট, আর সবচেয়ে যেটা ডিফিকাল্ট পার্ট আমার যেটা মনে হচ্ছে যে সিনক্রোনাইজ করা। এতগুলো 23, 24, 26, 27টা স্টেট, তার এক এক সময় এক একটা ইলেকশন হয়, সেটাকে তুমি কি করে, তুমি তো মাঝখানে কোনো একটা বিধানসভাকে ধরো, টেক ফর এক্সাম্পল কেন্দ্রীয় সরকার বা মোদী গভর্নমেন্ট চাইছে যে এপ্রিল মাসের 20 তারিখ পশ্চিমবঙ্গের ইলেকশন, মানে সারা ভারতবর্ষে একটা ইলেকশন করবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কিন্তু পশ্চিমবঙ্গের ইলেকশনটা ডিউ 2026, কনস্টিটিউশনে বাধা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো 2026 অব্দি নির্বাচিত সরকার, সে কেন তার নির্বাচনকে 2025-এ এগিয়ে আনবে? আবার ধরো আমি এটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, বিজেপি রুল স্টেটের ক্ষেত্রে একই অ্যাপ্লিকেবল। সুতরাং এই সিনক্রোনাইজেশন করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, মানে এটা মানে অনেকেই মানবে না। এবং সব জায়গায় তো কেন্দ্রীয় সরকার, বিজেপি গভর্নমেন্ট তো নেই, পশ্চিম ভারতবর্ষের অনেক জায়গায় বিরোধীদের সরকারও রয়েছে, তারা কেন মানবে? খুব স্বাভাবিক। এবং কনস্টিটিউশনালিও সেটা চেঞ্জ করা খুব কঠিন, এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের পক্ষেও এটা কিন্তু একটু ডিফিকাল্ট এই মুহূর্তে। কিন্তু অসুবিধাগুলো যেগুলো রয়েছে তার মধ্যে সব থেকে যেটা আপনি বললেন প্রথমেই, যে সংশোধনী, এই সংবিধানে যে সংশোধনী, সেটা কিন্তু ভীষণ একটা জটিল প্রক্রিয়া, এটা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। না, সংশোধনের জায়গাটা যেটা তোমাকে বুঝতে হবে বা সবাইকে আমি বলি, সেটা ধরো পশ্চিমবঙ্গের ইলেকশন ডিউ 2026 সালে। কনস্টিটিউশন অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে 2021 সালে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, এবং কনস্টিটিউশন প্রভিশন অনুযায়ী কোন রকম যদি রাষ্ট্রপতি শাসন না হয়, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া সম্ভব নয়, এবং সংখ্যাগরিষ্ঠ সরকার, সেই সরকার কনস্টিটিউশন অনুযায়ী 2026 সালে তার মেয়াদ, সে কেন তার 2025 সালে তুমি তাকে কি করে ভাঙতে পারো? সুতরাং সেটাকে তোমাকে আবার পাল্টা অ্যামেন্ডমেন্ট আনতে হবে, সেটাকে আবার জেপিসি থেকে পাস করাতে হবে। সুতরাং ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। এই সিনক্রোনাইজেশন হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। সেটাকে যদি ওভারকাম করা যায়, তাহলে হয়তো কিছুটা বাকিগুলোকে করে নেওয়া যেতে পারে সময়ের সাথে সাথে। কিন্তু এই সিঙ্ক করাটা কিন্তু অত্যন্ত কঠিন, বিকজ রেজিস্ট্যান্স আসবে, খুব স্বাভাবিক। কারণ নির্বাচিত রাজ্য সরকার যে 2026 বা 2027 অব্দি আছে, বা 2025-এর শেষ অব্দি আছে, সে কেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি আমি 1 মার্চ 2025-এ ঠিক করি, তারা কেন মেনে নেবে? সুতরাং এটা একটু কমপ্লিকেটেড, এটা অবশ্যই। একদমই। এবং দেবাঞ্জন বাবু, এই যে বিরোধীরা বিরোধিতা করছেন, সে জায়গায় দাঁড়িয়ে এমনিতেই আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের কিন্তু একটা ডিফারেন্স থাকে। ভোট পার্সেন্টেজের কথা আমি যদি বলি, সেটাও কি কোথাও এই এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে ভোট পার্সেন্টেজটা কেন্দ্রে একদম মূল সমস্যার আরেকটা জায়গা, যেটা তুমি বললে সে তো 100%। এছাড়া আরেকটা মূল প্রবলেম হচ্ছে, দুটো নির্বাচন যদি একসাথে হয়, স্থানীয় ইস্যুগুলো কিন্তু ইগনোর হয়ে যাবে। ভালো করে ভাবো, দর্শকদের যেটা বলি, আমরা যখন কেন্দ্রীয় সরকারের ভোট দিই, তখন কিন্তু কেন্দ্রীয় ইস্যু নিয়ে ভোট হয়, রাইট? আবার যখন বিধানসভার ভোট হয়, তখন কিন্তু রাজ্যের ইস্যুকে নিয়ে বেশি ভোট হয়, তাই তো? শুধু তাই নয়, মিউনিসিপাল ইলেকশন যখন হবে, তখন তোমার পাড়ার জল ঠিক মতো আসছে কিনা, তোমার পাড়ার রাস্তাটা ঠিক মতো চলছে কিনা, রাস্তায় ঠিক মতো লাইট জ্বলছে কিনা, খানাখন্দ আছে কিনা, সেইগুলো নিয়ে ইলেকশন হয়। সুতরাং যেই মাত্র ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে, তখন কিন্তু যে অ্যাসেম্বলি গুলো, রাজ্যের যে ইস্যুগুলো কিন্তু কেন্দ্রীয় ইস্যুতে ঢাকা পড়ে যাবে, এবং ব্যাপারটা হচপচ হয়ে যাবে। প্রত্যেকটা ইস্যু, কেন্দ্রীয় নির্বাচনের একরকম ইস্যু, রাজ্যের নির্বাচনের একরকম ইস্যু, সেগুলো কিন্তু অনেকটা তালগোল পাকিয়ে যাবে ভোটারদের কাছেও। সুতরাং এটা ভোটারদের পক্ষেও কিন্তু একটু কনফিউজিং হবে। তুমি ভালো করে ভাবো, সেটা হচ্ছে অনেক সময় একজন ভোটার কিন্তু দেখবে কেন্দ্রীয় ভোটে কোন একটা রাজনৈতিক দলকে ভোট দিচ্ছে, আবার রাজ্যের ভোটে কিন্তু আরেকটা রাজনৈতিক দলকে ভোট দিচ্ছে, বিকজ সে মনে করছে হয়তো কেন্দ্রে আমি এক্স দলকে ভোট দিলে স্টেবিলিটি থাকবে।
দেশের নিরাপত্তার পক্ষে ভালো, কিন্তু সেই এক্স দল রাজ্যের পক্ষে আবার ভালো হতে পারে না, রাজ্যের পক্ষে ওয়াই দলটা ভালো হবে। ফলে এই যে প্রভিশন অফ দ্য ভোটার্স, ভোটারদের যে এই ভাবনার জায়গাটা, সেটা কিন্তু একটা ডেমোক্রেটিক রাইট তাদের। সুতরাং এই যেই মাত্র কেন্দ্রীয় নির্বাচন এবং রাজ্যের নির্বাচন একসাথে হবে, ইস্যুগুলোও কিন্তু গুলিয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা হবে রিজিনাল পার্টি। যেই জন্য বিরোধীরা বলছেন, তো ডেফিনেটলি বিরোধিতার জন্য বলছেন, তারা বিরোধী পক্ষ বলবেন, তাদের জায়গাও আছে, আবার সরকার তাদের পক্ষে তাদের সুবিধের জায়গাগুলো বলছে, অ্যাডভান্টেজের জায়গাগুলো। আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যেগুলো ছোট ছোট রিজিনাল পার্টি, ধরো যেগুলো প্রাদেশিক দল, ধরো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, মহারাষ্ট্রে শিবসেনা, তামিলনাড়ুতে ডিএমকে, বা দিল্লি আর পাঞ্জাবে আপ, এদের পক্ষে কিন্তু মানে দেশের যেগুলো সর্বভারতীয় দল, তাদের সাথে কিন্তু বিভিন্ন রকম ক্যাম্পেইন বা প্রচার, এতে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। বিকজ তাদের ক্ষমতা এবং তাদের অর্থবল, তাদের লোকবল এবং তাদের স্প্রেড সারা ভারতবর্ষ। আজকে ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেস, যদিও কংগ্রেস এখন সিং করতে করতে ভীষণ ছোট হয়ে গেছে, রিজিনাল পার্টির মতোই হয়ে যাচ্ছে, কিন্তু তাহলেও কংগ্রেসের এখনো তো অস্তিত্ব রয়েছে সারা ভারতবর্ষের কোনো কোনো জায়গায়। এখনো কংগ্রেসকে আমরা প্রধান বিরোধী দল বলি, এবং ইন্ডিয়া ব্লকেতেও কংগ্রেস ম্যাক্সিমাম সিট পেয়েছে। সুতরাং এই কংগ্রেস বা বিজেপির মতো দল, তাদের সাথে কিন্তু এই রিজিনাল দলগুলোর কিন্তু পেরে ওঠা খুব কষ্ট হবে ইলেকশন ক্যাম্পেইন, এবং এই ফিনান্সিয়াল স্ট্রেংথ বা যাই তুমি বলো, সেই অর্থে কিন্তু রিজিনাল দলগুলোর পক্ষে সমস্যা হবে। তবে হ্যাঁ, উল্টো দিক থেকেও ভাবতে হবে যে হ্যাঁ, ওয়ান নেশন ওয়ান ইলেকশনে আবার বেশ কিছু অ্যাডভান্টেজের জায়গাও আছে। সুতরাং এটা এক্ষুনি আমার মনে হয় এটা এক্ষুনি ইমপ্লিমেন্ট করাটা কিন্তু একটু ভারতবর্ষের মতো দেশে কিন্তু এই মুহূর্তে একটু ডিফিকাল্ট, এটা আমার ব্যক্তিগত মত। এবং সেটা সময় সাপেক্ষও বটে, একদম ভীষণ সময় সাপেক্ষ। সেটা একবারে হবে না। ওনারা হয়তো প্রসেসটা চালু করেছেন, কিন্তু সেই প্রসেসটা কিন্তু একবারে করা সম্ভব না। এমনটা হতে পারে যে রিজিয়ন অনুযায়ী এগোলো। ওরা হয়তো আগে ধরুন নর্দার্ন জোনকে ধরলো, নর্দার্ন জোনের উত্তর ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলোকে আগে সিনক্রোনাইজ করলো। ধরা গেল হার্টল্যান্ড, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এগুলোকে একটা পকেট কি ফার্স্ট শেষ করলো। তারপর মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এই পার্টটা শেষ করলো। তারপর ধরো সাউথে গেল, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তারপরে ইস্টে এলো ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর ধরো নর্থ ইস্ট। এরকম পকেট ওয়াইজ তাও সম্ভব, কিন্তু একসাথে করা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে এটা আবার অভিজ্ঞতা এবং পুরো ব্যাপারটা যদি ভালো করে উপলব্ধি করা যায়, তাহলে কিন্তু এটা সত্যি একটু ডিফিকাল্ট এই মুহূর্তে। বেশ, অনেক ধন্যবাদ দেবাঞ্জন বাবু আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং সুন্দর করে অবশ্যই বোঝানোর জন্য। আমার মনে হয় দর্শক বন্ধু এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এক দেশ এক নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনেও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, কারণ সবটাই তো সাধারণ মানুষদেরকে ঘিরে। আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভোটটা দেবেন তাদের ঘিরে। এবং শুধু তাই নয়, এই যে বিল, তার সুবিধা অসুবিধাগুলোও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। বিল পেশ হয়েছে, কবে পাশ হয় এবং তার বাস্তবায়ন কি সত্যি সম্ভব, কতটা বাস্তবায়ন করা যায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এক দেশ এক নির্বাচনের ভবিষ্যৎই বা কি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয়, গাছের ফাঁকে নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, কথাটাই হাস্যকর। চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে, সংবিধান পাল্টাবে।
আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না। ওয়ান নেশন ওয়ান ভোট এর মধ্যে দেশের অর্থনীতির বিষয়ই টিকে আছে। সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা এটা বিজ্ঞানসম্মত হতে পারে না, এটা অবৈজ্ঞানিক, এটা হতে পারে না আমাদের দেশে।